আমাদের দেশের অনেক রান্নাতেই নারিকেল ব্যবহার করা হয়। নারিকেলের দুধ দিয়ে প্রচুর রেসিপি রয়েছে যেগুলো সবাই পছন্দ করেন। তেমনই দুটি মজাদার রেসিপি থাকছে আজকের অনুষ্ঠানে। দেখুন নারিকেলি কোফতা পোলাও এবং নারিকেল দুধে গলদা চিংড়ির রেসিপি। আজ আমাদের বন্ধুদের মাঝে একটা রান্নার প্রতিযোগিতা হবে। প্রত্যেকে দুটি করে রেসিপি তৈরি করবে। আমি কি রেসিপি তৈরি করতে পারি বলুন তো? বইটিতে দেখে নিই। আসলে এরকম একটি বই যদি হাতের কাছে থাকে তাহলে রান্না নিয়ে আর ভাবতেই হবে না। দেশ বিদেশের বিচিত্র স্বাদের বিচিত্র রকমের রেসিপি কিন্তু রয়েছে এই বইটিতে। পছন্দ মতো রেসিপি বেছে নিয়ে রান্না শুরু করে দিলেই হয়। এই যেমন আজকে আমরা দুটি রেসিপি বেছে নিয়েছি কিন্তু এই বই থেকেই। তাই এই বইকে ঘিরেই আমাদের এই আয়োজন, যে আয়োজনের নাম রাঁধুনির রান্নাঘর বাংলার সেরা 100 রেসিপি। বাড়ির উঠোন থেকে ভেতর বাড়ির হেসে গল্পে মায়ায় জড়িয়ে থাকে নানান স্বাদের মিশে। দুই মলাটে বেঁধেছিলেন বাংলার সেই স্বাদ, ভুবন জুড়ে ছড়াবো এবার এই জেগেছে স্বাদ, এই বাংলার স্বাদ, রাঁধুনিদের স্বাদ, রাঁধুনির রান্নাঘর বাংলার সেরা 100 রেসিপি। প্রিয় দর্শক, সবাইকে স্বাগত জানাচ্ছি রাঁধুনির রান্নাঘর বাংলার সেরা 100 রেসিপি এই আয়োজনে। যে কোনো রান্নায় এক অনন্য সহযোগীর নাম কিন্তু রাঁধুনি। এই দেশের মানুষের রুচি এবং স্বাদের সঙ্গে সামঞ্জস্য রেখে রাঁধুনি কাজ করে চলছে অনবরত। আর রন্ধন শিল্পীদের উৎসাহ, অনুপ্রেরণা এবং পৃষ্ঠপোষকতা জোগাতে রাঁধুনির রয়েছে বিভিন্ন রকম উদ্যোগ। আর সেরকমই একটি উদ্যোগ হচ্ছে কিন্তু এই বইটি, যে বইটির নাম হচ্ছে রাঁধুনির রান্নাঘর বাংলার সেরা 100 রেসিপি। দেশ সেরা রাঁধুনিদের থেকে বাছাইকৃত রেসিপিগুলো নিয়েই কিন্তু আমাদের এই বইটি, যে বইটিকে আমরা তুলে ধরছি আমাদের এই অনুষ্ঠানে। আজ আমরা কি কি রেসিপি তৈরি করছি আপনারা ইতিমধ্যে জানেন। আজ আমরা তৈরি করছি নারিকেলি কোফতা পোলাও এবং নারিকেল দুধে গলদা চিংড়ি। দেশ সেরা রাঁধুনিদের কাছ থেকে বাছাইকৃত 100টি রেসিপি নিয়ে সাজানো হয়েছে এই বইটি। মোট 8টি ক্যাটাগরিতে সাজানো এই বইটি থেকে যে দুটি ক্যাটাগরি থেকে আমরা আমাদের আজকের দুটি রেসিপি নিয়েছি সেগুলো হচ্ছে বিশেষ ঘরোয়া রান্না এবং মাছের মনকাড়া সব ডিশ। প্রথম রেসিপি যিনি তৈরি করবেন তিনি ইতিমধ্যেই চলে এসেছেন। আমি তাকে ডেকে নিচ্ছি আমাদের অত্যন্ত পছন্দের গুণী রন্ধন শিল্পী হুমায়রা রায়হানা খান, যিনি সেরা রাঁধুনি 1418 প্রথম রানার আপ। কেমন আছেন? ভালো আছি আপু, আপনি কেমন আছেন? আমি অনেক ভালো আছি। অনেক ভালো তো আমিও আছি। আপনাকে পেয়ে এর আগে আপনার রান্না খেয়েছিলাম, খুব তো ভালো লেগেছিল। আজকের যে রেসিপিটি হচ্ছে বিশেষ ঘরোয়া রান্না ক্যাটাগরি থেকে নারিকেলি কোফতা পোলাও। রেসিপিতে আসবো, তবে এই রেসিপিটা আমার কাছে মনে হচ্ছে যে একটু কি বলবো, ঈদ বা ছুটির দিন বা একটা আয়োজনের রান্না, এটা বিশেষ ঘরোয়া ক্যাটাগরিতে কেন স্থান পেল? প্রত্যেকটা রেসিপি দেখবেন যে রেসিপির পিছনে কিন্তু একটা গল্প থাকে। তো অনেক সময় হয় কি, হঠাৎ করে যখন বাসায় মেহমান চলে আসে তখন কিন্তু সাধারণত অনেকের বাসায় মাংস হয়তো নেই, যে একটা পোলাও করবো, একটা বিরিয়ানি করব, কি করা যায়। তো সেই চিন্তা থেকে অ্যাকচুয়ালি এই রেসিপিটা হচ্ছে উত্তরবঙ্গের একটা রেসিপি। হ্যাঁ, এটা বিশেষ ঘরোয়া রান্নায় যে নারিকেলটা সো ইজিলি অ্যাভেলেবল
অ্যাভেলেবল, তো সেই মাংসের জায়গায় নারিকেল দিয়ে কোফতা বানিয়ে পোলাওটা সার্ভ করা হয়। ওকে, আর আমার কাছে মনে হয় যে যারা একটু মাংস অ্যাভয়েড করতে চায় তাদের জন্য একটা উপাদেয় খাবার হতে পারে। সেটা তাদের জন্য মানে এটাতে না মাংসের টেস্ট আসবে, বাট সাথে একটা সুন্দর সাটেল একটা নারকেলি ফ্লেভারও আসবে। বাহ, দারুণ তো, আসলে দারুণ, এবং এটা খেতেও কিন্তু খুব মজার। আর আরেকটাও হতে পারে যে ঘরোয়া রান্নায় আমার যেটা মনে হচ্ছে যে ঘরোয়া রান্নায় স্থান পাওয়ার কারণ হচ্ছে মাঝে মাঝে লেজি ডে থাকে না, রাইট, একদমই যে ইচ্ছে করছেন একটা মানে এটা হয় কি, এটা ওয়ান পট মিলও আমরা বলতে পারি যে এটার সাথে কোনো কারিও দরকার নাই, মানে নারকেল ইটসেলফ এত মজার, এবং ওটা আপনার ঘি তারপর বাসমতি চাল দিয়ে যখন আপনি করবেন এটা আপনি এমনি এমনি খেয়ে ফেলতে পারবেন, শুধু একটু স্যালাড হলেই হবে। একটু সালাদ হলেই হবে। আমার কাছে মনে হয় যে সকল অঞ্চলে নারকেল খুব সহজে ইজিলি পাওয়া যায়, যেমন খুলনা, বরিশাল, হ্যাঁ এসব জায়গায়, তাদের সেসব এলাকার দর্শকরা কিন্তু খুব এক্সাইটেড হবেন আজকের এই রেসিপি। তা তো অবশ্যই, আর আমি তো অবশ্যই এক্সাইটেড। নারিকেলি কোফতা, কত কিছু যে দেখছি আর শুনছি এই অনুষ্ঠানে আমি। আপু তাহলে চলুন শুরু করি আমাদের রেসিপিটি। জি, ওকে, তাহলে নারকেলি কোফতা পোলাও আমরা শুরু করি। নারকেলের কোফতা যে কেমন হবে এটা আমি ভেবেই পাচ্ছি না। খুবই মজা হবে, ভয়ের কিছু নেই, নিশ্চিত মজা হবে। আর এই রান্নাটা হচ্ছে দুটা স্টেপ। প্রথমে কোফতা মাখিয়ে ভাজবো, দেন রাইস রান্না করব। কেউ চাইলে যে সময়ের জন্য দুটো একসাথেই করতে পারে। তো আমি আগে কোফতার ইয়েটা শুরু করি। সো এখানে হচ্ছে আমার নারিকেল আছে 1 কাপ, পুরোটাই দিয়ে দিচ্ছি। আর এটা হচ্ছে আমি বেসনটা হচ্ছে যাবে বাইন্ডিং এর কারণে যাবে, তো এটা আমি পুরোটা দিব না, এখানে 1/4 কাপ আমি দেব। 1/4, এখানে 1 কাপ আছে, বাট আমি 1/4 কাপ আমি প্রথমে এতটুকু দিচ্ছি। বাকি যে ইনগ্রেডিয়েন্টসগুলো দেওয়ার পরে মাখানোর পর যদি আমার মনে হয় যে আমার একটু লাগবে, দেন আই উইল অ্যাড। সো এখন আমি এটাতে একে একে যে ইনগ্রেডিয়েন্টসগুলো আছে সেগুলো আমি অ্যাড করছি। এখানে আমার 1/2 চা চামচ আদা বাটা লাগবে, আর সাথে আছে 1/2 চা চামচ রসুন বাটা, কারণ এগুলো সবগুলো আবার রাইসে একটু একটু করে যাবে। তারপরে হচ্ছে গরম মশলা গুঁড়া, এটা রাঁধুনি গরম মশলা, এটার ফ্লেভার খুবই সুন্দর। আর এটা হচ্ছে পেঁয়াজ বেরেস্তা, এখানে 1 কাপ আছে, প্রথমে আমি 1/2 কাপ দিচ্ছি। আর সাথে যাচ্ছে পুদিনা পাতা কুচি। আমরা সাধারণত কোফতা তো আপনার যেটা করি যে মাংস দিয়ে করে থাকি, কিন্তু নারিকেল দিয়ে কোফতা মানে বাসায় যদি মাংস না থাকে তাহলে কিন্তু নারিকেল দিয়ে এরকম খুবই মজার একটা কোফতা বানানো যায়। আমি লবণ দিচ্ছি স্বাদ মতো। এখানে হচ্ছে হলুদ দিব খুবই কম, 1/2 চা চামচ জাস্ট ফর কালার, আর মরিচ দিব 1 চা চামচ। এটা কিন্তু ভালো করে মেখে নিতে হবে, তাছাড়া বাইন্ডিং হবে না আর কি, খুলে যেতে পারে। আমরা বেশ শক্তই রাখছি না? হ্যাঁ। আচ্ছা, আমার কিন্তু কোফতার মাখানো হয়ে গেছে, এটা এখন আমি কোফতার শেপ দিব। কোফতা যদি হাতে লেগে না যায় এই জন্য হাতে আমি একটু ঘি মাখিয়ে নিচ্ছি। তো আপু, এই কোফতাটার কিন্তু আরেকটা বৈশিষ্ট্য মানে বিশেষত্ব আছে, সেটা হচ্ছে আমি কোফতাটা একটু পুর ইউজ করবো টু মেক ইট মোর রিচার। আচ্ছা, মানে একটা ফিলিং থাকবে ভেতরে। তো এখানে আমার কিশমিশ আর হচ্ছে কাজু যে ক্রাশ করে রেখেছি, এটা আমি এই যে ভিতরে দিয়ে এটাকে একটা পুর দিচ্ছি। নাইস। এটা একদম কিন্তু শক্ত, মানে মাংসের মতো হয়েছে। সো কোফতা নর্মালি আমরা যেভাবে মাংসের কোফতা বানাই এভাবে ছোট ছোট গোল গোল করে আমি কোফতাগুলো বানিয়ে নিচ্ছি। এবং এই যে নারকেলের কোফতাটা, এটা কিন্তু আপনি চাইলে যে আপনি কারি হিসেবেও রান্না করে খেতে পারেন। কারি এটা দিয়ে তো পোলাও রান্না করছি, বাট ইফ ইউ ওয়ান্ট এটা দিয়ে কিন্তু আপনি যে কোফতা কারি, নারকেল কোফতা কারি, ইন দ্যাট কেস হয়ে যাবে সেটা। ডেফিনেটলি, তাহলে ওটাও ট্রাই করা যাবে। হ্যাঁ, ওটাও ভালো আসবে। তো আমার কিন্তু কোফতাগুলো বানানো হয়ে গেছে, এখন শুধু এটা আমি ভেজে নেব। শিওর। এখন এই রান্নার যে দ্বিতীয় স্টেপ, যে পোলাওটা আমাকে রান্না করতে হবে, সেটার জন্য আমি একটু গরম পানি বসিয়ে দিই, তাহলে কাজটা দুইটা একসাথে হয়ে যাবে, কারণ পরে আমাকে এটাকে আবার লেয়ার করতে হবে। সো আমি এখানে চাল ইউজ করেছি 500 গ্রাম।
সো চালের দ্বিগুণ পানি দিতে হবে। তো এখানে মোটামুটি পানি আমি আগে থেকে একটু গরম করে রেখেছি। আর পোলাওতে আমরা জানি যে গরম পানি ইউজ করলে পোলাওটা ঝরঝরে হয়। আর যেহেতু আমি লং গ্রেইন রাইস ইউজ করছি এখানে, ওটার গ্রেইনগুলো একদম লংই থাকবে। এই পোলাওটা রান্না করার আবার একটু ডিফারেন্স আছে। নর্মালি আমরা কিন্তু চাল ভেজে পেঁয়াজ কষিয়ে মানে মশলা ভেজে পোলাওয়ের চাল ভেজে পানি দেই, বাট এটা কিন্তু আমি পানির মধ্যেই চাল মশলা সব দিয়ে দিব। ওকে, তো পানির মধ্যে মশলাটা ফুটবে, তারপরে চালটা হবে মানে সুন্দর একটা ফ্লেভার আসবে। সো আমি এখানে মশলাগুলো একটু অ্যাড করে দিচ্ছি। সো হাফ টি স্পুনের মতো আমি রসুন বাটা দিলাম পানিতে, আর এটা হচ্ছে হাফ টি স্পুন আদা বাটা। আর এখানে আমার লবণ যাবে পরিমাণ মতো। এটা হচ্ছে গরম মশলাটা একদম বেটে রাখা হয়েছে। দারচিনি, এলাচ, লং, তেজপাতা একসাথে বাটা আছে, ভেজে না কিন্তু এমনি বাটা আছে। ওকে, তো এটা হাফ চা চামচের মতো আমি দিব এখানে। এটা তো খুব সুন্দর একটা ফ্লেভার অ্যাড অন হয়। গুঁড়া দুধ দিয়ে দিচ্ছি রাইসটার জন্য, 4 চামচ দিব আমি এখানে। দুধ দিলে আসলে পোলাওয়ের টেস্ট অনেক ডিফারেন্ট, টেস্টটা অনেক ভালো চলে আসে। আচ্ছা, এখন হচ্ছে আমি এটাতে অ্যাড করব ঘি। এই রান্নাটা কিন্তু ঘিয়ে হবে। ঘি কিন্তু 1/4 কাপ আমি অ্যাড করে দিচ্ছি। এই পরিমাণ চালে আমার 1/4 কাপ ঘি লাগবে। আর এটা হচ্ছে সামান্য একটু চিনি। পোলাওতে সাধারণত একটু চিনি অ্যাড করলে এটা টেস্টটা ভালো আসে, খুবই সামান্য। পানিটা এখন বলক আসুক, বলক আসলে আমি চালটা দিয়ে দেবো। তো এটা আমি একটু ঢেকে দিচ্ছি। বাই দিস টাইম আমি কোফতাটা ভেজে ফেলি। শিওর আপু। এখানে ভাজার জন্য নাবিলা আপু আমাকে একটু তেল দিতে হবে, মানে কোফতাগুলো যাতে একটু ডুবে সেই পরিমাণ অয়েল আমি ইউজ করব। আমার মনে হয় এই পরিমাণ হয়ে যাবে। আচ্ছা, আমার কিন্তু কোফতাগুলো এখন দিয়েছি। তেলগুলো অত বেশি গরম হবে না, কারণ তাহলে হবে কি কোফতাগুলো উপর থেকে কালো হয়ে যাবে। হালকা গরম থাকতে আমি কোফতাগুলো অ্যাড করব, তাহলে ভেতর থেকে নারিকেলটা সিদ্ধ হয়ে যাবে, কোফতার কালারগুলো সুন্দর হবে। আমি সবগুলো একসাথে দিয়ে দিচ্ছি। আমার এই ফাঁকে কিন্তু আমার যে রাইসের পানিটা কিন্তু অলমোস্ট আমি দেখতে পাচ্ছি এখানে যে স্টিম তৈরি হয়ে গেছে, দ্যাট মিনস এটা বলক আসা মুহূর্তে আর কি। আর এটা কিন্তু অত ভাজবো না কোফতাটা, এবং এই কারণেই আমি তেল হালকা গরম থাকতে দিয়েছি, যে আমার কুক হয়ে গেছে, বাট উপর থেকে কালারটা আমি এরকমই চাচ্ছি। আমার তো মনে হয় কোফতা হয়েই গেছে। হ্যাঁ, কোফতা আসলে কিন্তু একদমই হয়ে গেছে। এখন এটা আমি তুলে নিব কোফতাগুলো। জি, আমি রাখি, এদিকে রাখি, তাহলে সুবিধা হবে। এটা কিন্তু পানি একদম গরম হয়ে গেছে। এখন আমি এটাতে চাল দিব। এখানে আমার 500 গ্রামস বাসমতি চাল পানি ঝরানো ছিল। তাহলে এটা আমি ঢেকে দিচ্ছি। এটা যখন হয়ে যাবে তখন আমি আমার যে লেয়ার করব কোফতা দিয়ে, তাহলে আমি এটা ঢেকে দিয়ে অপেক্ষা করছি পোলাওটা হওয়া পর্যন্ত। হ্যাঁ, ঠিক আছে আপু। পোলাও তো হচ্ছে, অনেকের কিন্তু নতুন যারা রাঁধুনি তাদের একটা বিষয় থেকে থাকে যে পোলাও কিভাবে ঝরঝরা করবে, তাদের জন্য আপনার টিপস কি থাকবে? তাদের জন্য টিপস হচ্ছে, ফার্স্ট অফ অল পোলাওয়ের চাল কিংবা যেটাই হোক, যে ভাতের চালই বলেন আর বাসমতি চালই বলেন, পোলাওর চালটা রান্না করার 30 মিনিট আগে ধুয়ে পানি ঝরিয়ে রাখতে হবে। এটা হচ্ছে একটা কারণ। আরেকটা কারণ হচ্ছে পোলাওতে সবসময় গরম পানি ব্যবহার করলে পোলাওটা ঝরঝরে হয়। আরেকটা টিপস আছে, সেটা হচ্ছে পোলাওতে যদি সামান্য কয়েক ফোঁটা লেবুর রস ইউজ করা যায়। ওকে, সো এই 3টা টিপস যদি ফলো করা যায় তাহলে মোটামুটি আশা করা যায় পোলাওটা ঝরঝরে থাকবে। পোলাও কিন্তু হয়ে গেছে। আপু কি দারুণ দেখাচ্ছে।
পোলাওটা কিন্তু একদম ঝরঝরে হয়ে গেছে। হ্যাঁ, দেখাই যাচ্ছে। হ্যাঁ, এখন আমি যেটা করব, এখানে কিছু ইনগ্রেডিয়েন্টস অ্যাড করব, যেটা আমি বলেছিলাম কোফতা দিয়ে লেয়ার করব। হ্যাঁ, তো আমি একটু উপর থেকে একটু রাইস আমি তুলে রাখছি। আর আমার এখন চুলার জালটা কিন্তু একদম কম থাকবে, একদম দমে রাখা যেটাকে বলে। আমি কিছু পোলাও উপর থেকে তুলে নিচ্ছি, অর্ধেকটা পরিমাণ রাইস আমি তুলে নিচ্ছি। একটু পরে আর একটু পরে আপনাকে দিব। হ্যাঁ, আবার বেশিক্ষণ না, অল্পক্ষণের জন্য আমি দমে দিব। এখন আমি কিছু ইনগ্রেডিয়েন্টস অ্যাড করব। এখানে হচ্ছে কিশমিশ। এটা আসলে পরিমাণটা না, কিশমিশ বাদাম এগুলোর পরিমাণটা হচ্ছে আপনি যতটুকু খেতে ভালোবাসেন, এটা স্পেসিফিক করে আসলে বলা যায় না যে আমি 1 চামচ দিব 2 চামচ দিব। অবশ্যই রাইসের সাথে রাইস অনুপাতে দিতে হবে। আচ্ছা, এটা হচ্ছে যে ক্রাশ করা যে আমার কাজু বাদামটা ছিল সেটা আমি একটু অ্যাড করে দিচ্ছি। আমি আবার পার্সোনালি বাদাম পছন্দ করি, তো একটু দিলাম। আর এটা হচ্ছে পেঁয়াজ বেরেস্তা। আর এটা হচ্ছে আমার হিরো ইনগ্রেডিয়েন্ট, সেটা হচ্ছে নারিকেল কোফতা। এখানে আমি কোফতাগুলো দিয়ে দিচ্ছি। আমি 2টা কোফতা রেখে দিব, কারণ আমি যখন সার্ভ করবো তখন আমি ব্যবহার করবো। ওকে, তাহলে যে রাইসটা তুলে রেখেছিলাম এটা আমি উপর থেকে দিয়ে দিচ্ছি। এখন হচ্ছে এই যে এখানে আমি কেওড়া জলে স্যাফরন ভিজিয়ে রেখেছিলাম, এটা আমি একটু দিব। উপর থেকে একটু ঘি দিয়ে। আচ্ছা, এখন এটাকে আমি দমে রেখে দিব 10 থেকে 15 মিনিট। এটাকে আমি দমে রেখে দেবো। আর অপেক্ষায় 10 থেকে 15 মিনিট অনেক দীর্ঘ মনে হচ্ছে আমার কাছে। তারপরেও মজাদার কিছুর জন্য তো এতটুকু অপেক্ষা করতেই হয়। তাহলে আমরা ওয়েট করছি। ওকে আপু, তাহলে কি এখন আর অপেক্ষার পালা শেষ, এখন শুধু ইটস রেডি টু সার্ভ। ইয়েস, ওকে। খেতেও আশা করছি নিরাশ হবেন না আপনি। সো আমি এখন সার্ভ করছি। ও নাইস। তো উপর থেকে একটু রাইস দিলাম আমি। তো এটা হচ্ছে এখন সার্ভ করার পালা। ও, বাটি শেপের আকারে আমরা করছি, দারুণ। সুন্দর। সো আপু, আমি কিন্তু রাইসটা এখানে দিয়ে দিয়েছি। তো বলেছিলাম 2টা কোফতা আমি রেখে দিয়েছি যে আমি এটাকে সার্ভিং এর সময় ব্যবহার করব। তো এখানে আমি দিয়ে দিচ্ছি একটা লেমন স্লাইস। সো নাবিল আপু, এটা কিন্তু একদম ডেকোরেশন কমপ্লিট, ইটস রেডি টু সার্ভ। আপনার অপেক্ষার পালাও শেষ। ও দারুণ আপু, আপনি সার্ভ করছিলেন, বানাচ্ছিলেন, আর আমি ঢোক গিলছিলাম। অসাধারণ একটি রেসিপি তৈরি হয়ে গেল, এবং একদম বইয়ের মতো করে কিন্তু আপনি পুরো জিনিসটা সাজিয়েছেন এবং বানিয়েছেন। থ্যাংক ইউ সো মাচ আপু। মাই প্লেজার। প্রিয় দর্শক, আমি ঘ্রাণেই বুঝতে পারছি কতটা মজাদার একটি রেসিপি এটি হচ্ছে। আপনাদের জন্য পুরো প্রস্তুত প্রণালীটা দেখিয়ে দিচ্ছি, দেখে নিন। নারিকেলি কোপ্তা পোলাও রান্নায় প্রয়োজনীয় উপকরণ: কোপ্তার জন্য কোরানো নারিকেল 1 কাপ, বেসন 1 কাপের 4 ভাগের 1 ভাগ, আদা বাটা আধা চা চামচ, রসুন বাটা আধা চা চামচ, পেঁয়াজ বেরেস্তা আধা কাপ, পুদিনা পাতা কুচি 2 টেবিল চামচ, মরিচের গুঁড়া 1 চা চামচ, হলুদের গুঁড়া আধা চা চামচ, গরম মশলার গুঁড়া আধা চা চামচ, কিশমিশ ও কাজু বাদাম 1 কাপের 4 ভাগের 1 ভাগ, লবণ স্বাদমতো। পোলাওয়ের জন্য বাসমতি চাল 500 গ্রাম, আদা বাটা আধা চা চামচ, রসুন বাটা আধা চা চামচ, গরম মশলা বাটা আধা চা চামচ, গুঁড়া দুধ 4 চা চামচ, চিনি স্বাদমতো, কেওড়া জলে ভেজানো জাফরান পরিমাণ মতো, লবণ স্বাদমতো, ঘি 1 কাপের 4 ভাগের 1 ভাগ, কাজু বাদাম আধা কাপ, বেরেস্তা আধা কাপ। নারিকেলি কোপ্তা পোলাও রান্নার শুরুতে আমরা কোপ্তা তৈরি করব। সেজন্য প্রথমে একটি বলে 1 কাপ কোরানো নারিকেল, 1 কাপের 4 ভাগের 1 ভাগ বেসন, আধা চা চামচ করে আদা রসুন বাটা ও গরম মশলার গুঁড়া, আধা কাপ পেঁয়াজ বেরেস্তা, 2 টেবিল চামচ পুদিনা পাতা কুচি মাখাতে হবে। এ পর্যায়ে এতে স্বাদমতো লবণ, আধা চা চামচ হলুদের গুঁড়া, 1 চা চামচ মরিচের গুঁড়া দিয়ে ভালোভাবে মিশিয়ে নিতে হবে। মেশানো শেষে ভেতরে ক্রাশ কাজু ও কিশমিশ দিয়ে
গোল গোল বল বানিয়ে নিন। এখন অন্য একটি পাত্রে অর্ধেক পরিমাণ গরম পানি নিয়ে তাতে আধা চা চামচ করে রসুন ও আদা বাটা, স্বাদমতো লবণ, আধা চা চামচ গরম মশলা বাটা, 4 চা চামচ গুঁড়া দুধ, 1 কাপের 4 ভাগের 1 ভাগ ঘি এবং সামান্য চিনি দিয়ে মিশিয়ে ঢেকে ফোটাতে হবে। পোলাওয়ের পানি ফুটে উঠতে উঠতে চুলায় একটি প্যানে কোপ্তাগুলো তেলে ভেজে নিন। এখন পানি ফুটে উঠলে তাতে ভিজিয়ে পানি ঝরিয়ে রাখা 500 গ্রাম বাসমতি চাল দিয়ে ঝরঝরে পোলাও রান্না করে নিন। এবার হাঁড়ির উপর থেকে কিছু পোলাও তুলে নিয়ে হাঁড়িতে পরিমাণ মতো কিশমিশ, কাজু বাদাম, বেরেস্তা এবং ভেজে রাখা কোপ্তাগুলো দিয়ে দিন। এখন তুলে রাখা পোলাও হাঁড়িতে দিয়ে তার উপর পরিমাণ মতো কেওড়া জলে ভেজানো জাফরান ও 1 টেবিল চামচ ঘি দিয়ে ঢেকে 10 থেকে 15 মিনিট চুলায় দমে রেখে দিন। 10 থেকে 15 মিনিট পর নামিয়ে গরম গরম পরিবেশন করুন ভিন্নধর্মী রেসিপি নারিকেলি কোপ্তা পোলাও। এখন আমাদের সামনে চলে এসেছে আমাদের প্রিয় একজন রন্ধনশিল্পী, যার নাম হচ্ছে সাবিনা ইকরাম সিরাজি। আপনারা চেনেন, সেরা রাঁধুনি 1422-এর বিজয়ী। কেমন আছেন আপু? এই তো ভালো, খুব ভালো লাগছে আপনাকে পেয়ে। বিরতির আগে একটা নারিকেলি রেসিপি আমরা পেয়ে গেছি, এবারে আপনার রেসিপিটির মধ্যেও কিন্তু নারকেল প্রাধান্য পাচ্ছে। একটু জানতে চাচ্ছি, নারকেল দুধে গলদা চিংড়ি, এটা কি একটু চিংড়ির মালাইকারির মতো কি কিছু? হ্যাঁ, আসলে এটা চট্টগ্রামের একটা ঐতিহ্যবাহী খাবার। চট্টগ্রামে যেটা করে, আগে তো বাটনা পিসাটা বেশি ছিল, তাই নারকেলটাকে পিষে ওইখানে ব্যবহার করতো। এখন যেহেতু বাটনা পিসাটা অত ইউজ হয় না, সেটা মাথায় রেখে আমি নারকেল দুধটা ওখানে ইন্ট্রোডিউস করেছি। এটা বেটেও রাঁধা যায়, আবার নারকেল দুধ দিয়েও করা যায়। এই চট্টগ্রামের ঐতিহ্যবাহী। আমাদের এখন আমরা করি না, বাট আমাদের নানি দাদিদেরকে আমি যতটুকু মনে পড়ে যে এভাবেই করতো। নারকেল দুধে কিছু হলে মিষ্টি মিষ্টি ব্যাপারটা মাথায় কাজ করে। এটা যে মরিচের গুঁড়া দেওয়া হয়, ঝাল টক, কারণ চিটংগিরা তো একটু ঝাল খেতে, হ্যাঁ অনেক ঝাল, সব খাবার একটু ঝাল তাদের দরকার হয়। খাবো আপনার এটা অবশ্যই, আপনি যখন তৈরি করবেন। একটু বইটা সম্পর্কে আপু আপনার কাছ থেকে জানতে চাচ্ছি, যে বইটি সম্পর্কে যখন আপনাকে জানানো হয়েছে, আপনার রেসিপি চাওয়া হয়েছে, আপনার ফিলিং কি ছিল? আমার ভীষণ ভালো লেগেছে। গ্রাম বাংলার সব ঐতিহ্যবাহী খাবারগুলোকে তুলে ধরতে বলেছে, তো আমার ভীষণ ভালো লেগেছে। বইটাতে সব কিছু, মানে রাঁধুনিতে যারা এসছে পুরো বাংলাদেশের সব অঞ্চল থেকে পার্টিসিপেট করতে এসছে, তাদের সেরাদের সব রেসিপিগুলো এই বইতে আছে। তো আমার কাছে ভীষণ ভালো লেগেছে। আপনার 4টা রেসিপি এখানে আছে আমি জানি, যার মধ্যে আজকের রেসিপিটি হচ্ছে একটি। জি, এই রেসিপিটিকে বেছে নিলেন কেন এই বইটির জন্য? আমি আমার চট্টগ্রামের ঐতিহ্যকে তুলে ধরার জন্য এই রেসিপিটা আমি বেছে নিয়েছি, সবার মাঝে ছড়িয়ে দেবার জন্য। আমরা অনেক রান্না করি, যেমন অনেক রকম ফিউশন, অনেক কিছু এসছে, কিন্তু আমাদের অথেন্টিক যেগুলো মা দাদিরা করতো, আমার ইচ্ছা সেটা উঠে আসুক, সবাই জানুক। নিশ্চয়ই আমরা সেই চেষ্টাটাই করছি আমাদের এই অনুষ্ঠানের মাধ্যমে, যে সময়ের সাথে সাথে রান্না এখন খুব শর্টকাট হয়ে গেছে, সবার বিদেশি রান্নার প্রতি একটা ঝোঁক বেড়েছে। দেখা যায় যে তুমি কি রান্না করো? হ্যাঁ করি, শিখছি একটু একটু। কি দিয়ে শিখেছো? সবার মধ্যে ওই পাস্তা বানানো শিখেছে। হ্যাঁ, এরকম রান্না দিয়ে তাদের হাতে খড়িটা তারা নিজেরাই করছে। কিন্তু আমার কাছে মনে হয় যে এই যে বাঙালি রান্নার যে একটা ঐতিহ্য আছে এবং স্বাদ, সবচেয়ে বড় কথা, আমরা তো আসলে স্বাদের জন্য, স্বাদের পুষ্টি তো একটা বড় বিষয়। তা আপা, আপনার তো অনেক রেসিপি জানা আছে, আপনি রান্নার সঙ্গে আছেন, তো 4টি রেসিপি যে আপনি এখানে দিয়েছেন, এই 4টিকে আসলে মানে আপনার বাঁচতে কি কষ্ট হয়েছে, বা আপনি কি কনফিউজ হয়েছেন যে না আপনি জানতেন যে এই 4টিই দেব? কিভাবে? আমার মনে হলো যে আমি যা রেসিপি জানি সেখানে সবগুলো তো একেবারে অথেন্টিকও না, আবার অনেক রকম দেশের জানি, অনেক রকমের, কিন্তু এইগুলা এই বইয়ের জন্যই প্রযোজ্য। আমার মনে হলো যে এগুলোই দেয়া হোক, রেসিপিগুলো যেন হারিয়ে না যায়, সেটা সবচেয়ে বড় কথা। আপনার বাকি রেসিপিগুলো তো আমরা এক এক করে জানবই, তবে আজকে তৈরি হচ্ছে নারকেল দুধে গলদা চিংড়ি। চিংড়ি মাছ পছন্দ করে না এমন মানুষ পাওয়া একেবারেই দুষ্কর, এবং চিংড়ি মাছের নিজস্ব একটা টেস্ট থাকে। তো এই স্বাদটা আমরা এখন নিতে চাচ্ছি। আপা চলুন আপা, তাহলে আমরা রান্নাঘরের দিকে এগোই। ঠিক আছে। তো সাবিনা আপু, তুমি রান্না করো, কিন্তু আমি কিন্তু আসবো তোমার রেসিপিটা টেস্ট করতে। ঠিক আছে, ওকে, নিশ্চয়ই, চলুন আপা।
বাবা, বেশ বড় বড় গলদা চিংড়ি দেখতে পাচ্ছি। বা খুব মজাদার হবে মনে হচ্ছে এই রান্না। শুরু করি আপু। ওকে, ঠিক আছে। প্রথম একটা কড়াই দেই, আমি এটাতে রান্না করব। হ্যাঁ জি। চুলাটা অন করি। আমি প্রথম সানফ্লাওয়ার তেলটা ইউজ করব রাঁধুনি। আমি দিদি? হ্যাঁ, না, আমি চামচ মেপে দেব। মা আছে, দারুণ। আমিও বাড়িতে এভাবে করে দিই। সেই। তাহলে কয় চামচ দিচ্ছেন? 4 টেবিল চামচ। 4 টেবিল চামচ। আপা একদম মেপে মেপে দেওয়ার কারণ কি? যাতে একদম স্বাদে যারা নাকি স্বাস্থ্য সচেতনতা? স্বাস্থ্য সচেতন প্লাস যারা একেবারে নতুন রাঁধুনি, তারা অনেক সময় আমাদের চোখের আন্দাজে আমরা যে রান্নাটা করি সেটা টের পায় না, বুঝতে পারে না। তাদের সুবিধার জন্য এই জিনিসটা করা, রেসিপির মধ্যে আমি এটা দিয়েছি। হ্যাঁ। আচ্ছা, তেলটা গরম হচ্ছে। আমি 1 কাপ পেঁয়াজ পুরাটা দিব। পেঁয়াজটা একটু বাদামি হোক, সেই পর্যন্ত হ্যাঁ আমি নাড়বো। তাহলে একটু বাড়িয়ে দিচ্ছ? একটু বাড়ালে হয়। আপা এখানে কোনো গরম মশলা যাচ্ছে না আমি যেটা দেখতে পাচ্ছি। না, এটা একেবারে অথেন্টিক একটা রান্না, তাই আমি এখানে আর কোনো গরম মশলা বা অন্য কিছু ইউজ করছি না। আচ্ছা। সেই খালি একটাই আমি ডিফারেন্ট করেছি। আগে সবাই কিন্তু এই রান্নাটা একেবারে ওই যে তখন তো পাটায় সবকিছু পেশা হতো, হ্যাঁ, তখন নারকেলটা সহ দিয়ে দিত। তা এখন তো সবাই আসলে ওই সময় নাই বা পাটায় বসেও না কেউ, তাই ব্লেন্ডারে যখন এটা করতে যাবে দুধটা বেরিয়ে যে ওটা একটু ছোবড়া হয়ে যায়, সেই কারণে আমি ওটা না করে দুধটা দিয়ে নারকেল দুধ দিয়েছি। কেউ চাইলে পাটায় পিষে করলে আরো ভালো হয়, যে নারকেলের ছোবাটা সহ যাবে, তো ওটা রুঠা রুঠা হবে না। পেঁয়াজটা একটু বাদামি হয়ে আসছে, এখন আমি অন্য মশলাগুলো অ্যাড করে দিব। জি আপা। আচ্ছা, সবার আগে আমাকে মরিচের গুঁড়াটা দেন। আমি 2 চা চামচ মরিচের গুঁড়া দিচ্ছি। রাঁধুনি মরিচের গুঁড়াটা তো একটু ঝালও আছে। আমাকে হলুদটা দেন। 2 চা চামচ মরিচের গুঁড়া, 1 চা চামচ হলুদের গুঁড়া, তারপর জিরা। লবণটা দেন, আমি একটু পরিমাণ মতো লবণ দিব। এখন মশলাটাকে একটু কষিয়ে এরপর আমি চিংড়িটা দিয়ে দিব। আচ্ছা, এবার আমাকে চিংড়িটা একটু দেন। চিংড়িটা দিয়ে এখন আমি একটু ভাজা ভাজা করি। আমি একটু নাড়াচাড়া করে দুধটা দিয়ে দিব। এরপর ঢাকনা দিয়ে আমি কিছুক্ষণ ওয়েট করব। আমাকে দুধটা পুরাটা দিয়ে দিলে হয়। আমি দিয়ে দিব? ফুল দিয়ে দেন, এখানে 2 কাপ আছে, একেবারে দিয়ে দেন। চিংড়িটা আমি আর নাড়বো না, থাকুক, ও খুলে যাবে। আস্ত চিংড়ি তো, আমি এটা ঢেকে দিই, একটু কমিয়ে দিই। এই কারণে দুধ জিনিস তো, যদি আবার বের হয়ে আসে, একটু যখন বলক আসবে লাস্টে আমি একটু ধনিয়া পাতা 2 টেবিল চামচ আছে, সেটা দিয়ে দিব। একটু চিনি দিব, 1 চা চামচ। বাবা, খুব সহজ রান্না। আমি প্রথমে নারকেল এসব শুনে টুনে ভেবেছি যে বেশ কঠিন হবে প্রসেস, একেবারে মানে এটা একদম চটপট একটা রান্না। সেই আপু দেখো, আমার চিংড়িগুলি লাল হয়ে গেছে, দারুণ। চারিদিকে ওই যে ঝোলটা সুন্দরভাবে উঠছে। এখন আমি 2 টেবিল চামচ পরিমাণ ধনিয়া পাতা, আচ্ছা এটা আমি হাতে দিয়ে দিচ্ছি, আমার হাত পরিষ্কার আছে। এরপর একটু চিনি, 1 চা চামচ, এর চেয়ে বেশি না। আর বেশি দিতে হবে না, বেশি দিলে টক মিষ্টির ব্যালেন্সটা নষ্ট হয়ে যাবে।
ওকে, দারুণ। আমি ঢেকে দিচ্ছি, বাস আমার আর 5 মিনিট লাগবে, শেষ। আপু আমার হয়ে গেছে আপু, দেখো। ঠিক আছে, খুবই সুন্দর আপা। তাইলে আমি এখন বন্ধ করি, প্লেটিং করব। ইয়েস আপু, আপনি প্লেটিং করুন আর আমি দেখি যে বইয়ে আপনার যে রেসিপিটা ছিল সেটার সঙ্গে আজকে রান্না কতটা মিলেছে। অবশ্যই দেখেন। আমার তো মনে হয় 100%। 100% না মিলে যাবে কোথায়, যেহেতু আপনার রেসিপি বলে কথা। সেই আমি এখন একটু পুদিনা দিচ্ছি, এটা হচ্ছে একটু সাজানো। এই রান্নায় সাজানোর কিছু নেই, এটা এমনিতেই এমনিতেই কালারফুল। বাহ আপু, হয়ে গেল আমার নারকেল দুধে গলদা চিংড়ি। যেই দারুণ ঘ্রাণ, সেরকমই একটি স্বাদ আমার আপনার এই রেসিপির হবে আমি বুঝতে পারছি। সেরা রাঁধুনি বলে কথা। এই পুরো প্রসেস প্রণালী আপনাদের সুবিধার্থে আরও একবার দেখিয়ে দিচ্ছি। নারিকেল দুধে গলদা চিংড়ি রান্নায় প্রয়োজনীয় উপকরণ: গলদা চিংড়ি 6টি, নারিকেল দুধ 2 কাপ, মরিচের গুঁড়া 2 চা চামচ, হলুদের গুঁড়া 1 চা চামচ, জিরার গুঁড়া 1 চা চামচ, পেঁয়াজ কুচি 1 কাপ, তেল 4 টেবিল চামচ, ধনেপাতা কুচি 2 টেবিল চামচ, চিনি 1 চা চামচ, লবণ স্বাদ মতো। নারিকেল দুধে গলদা চিংড়ি রান্নার শুরুতে চুলায় একটি প্যানে 4 টেবিল চামচ তেল দিয়ে গরম করে তাতে 1 কাপ পেঁয়াজ কুচি দিয়ে বাদামি হওয়া পর্যন্ত ভাজুন। এখন এতে 2 চা চামচ মরিচের গুঁড়া, 1 চা চামচ করে হলুদের গুঁড়া ও জিরার গুঁড়া এবং স্বাদ মতো লবণ দিয়ে কষাতে হবে। কষানো হলে তাতে আগেই রক ফেলে পরিষ্কার করে ধুয়ে রাখা চিংড়িগুলো হালকা ভেজে নিন। ভাজা শেষে 2 কাপ পরিমাণ নারকেলের দুধ যোগ করে ঢাকনা দিয়ে ঢেকে ফুটে ওঠা পর্যন্ত রান্না করুন। দুধ ফুটে উঠলে এতে 2 টেবিল চামচ পরিমাণ ধনেপাতা কুচি ও 1 চা চামচ চিনি যোগ করে 5 মিনিটের মতো ঢেকে রান্না করুন। 5 মিনিট পর নামিয়ে গরম গরম পরিবেশন করুন নারিকেল দুধে গলদা চিংড়ি। আজকে দুটো নারকেলের কি বলবো, নারকেল আমাদের হিরো, কারণ দুটো নারকেলের রেসিপি রয়েছে আমাদের কাছে। অসাধারণ লাগছে, আমি তো ঘ্রাণে একেবারে মুহুমুহু করছে পুরো আমাদের আশপাশ, আর অপেক্ষা করতে পারছি না। আমি তাহলে খাবার বেড়ে অবশ্যই। আর খাবারে নারকেল অ্যাড করলে যেটা হয় যে এটা এক্সট্রাই একটা সুন্দর মিষ্টি একটা ফ্লেভার চলে আসে। ঠিক আছে, থ্যাংক ইউ। আমাদের দেশেও কিন্তু নারকেল ইউজ হয়, আবার ইন্দোনেশিয়ান ফুড, ইন্ডিয়ান ফুডেও কিন্তু। ইন্ডিয়া পার্টিকুলারলি সাউথে কিন্তু কেরালাতে অনেক কোকোনাট এবং থাইল্যান্ডেও কিন্তু নারিকেলের ব্যবহার, মানে মোটামুটি নারিকেলের প্রচলন কিন্তু কম বেশি আমরা সব জায়গায়, মানে বিভিন্ন কুজিনে কিন্তু নারকেলের ব্যবহারটা হয়ে থাকে। সেই আমাদের চট্টগ্রামে একটা রেওয়াজ আছে, এটা অবশ্য সব জায়গায় আমি বলবো যে ভালো কোনো অতিথি আসলে, জামাই আসলে আমাদের কিন্তু গলদা চিংড়িটা করতেই হয়। আসলে এটা সেটা থাকেই। টেবিলের যে চিংড়ি রেসিপি মানেই টেবিলের লুকটাই চেঞ্জ হয়ে যাওয়া, সেটাই। আপা আর তো আমি যাচ্ছি খাওয়াই, কথাবার্তা ছাড়া। তো আমি আগে সাবিনাপুর প্রনটাই, আমি তোমার পোলাওটা রেখে এসে। ভালো হয়েছে, ভালো হয়েছে। আচ্ছা, ভীষণ ভালো। নারকেলের মাঝখানে পুর, টক মিষ্টি একটা ভালো ফ্লেভার আছে। রাইসটা একদম ঝরঝরে, আর লেবুর একটা আলাদা একটা স্মেল, ভালো লাগছে এটা রানটা। আপনার যে প্রনটা এটা খুবই সফট, খুবই ডিফারেন্ট আমার জন্য, কারণ নর্মালি আমরা যেরকম পোলাও খেয়ে থাকি সেটা কিন্তু না, তার চেয়ে আমি একটু না, আমি বলবো অনেক আলাদা। মানে এটা তো ভীষণ ভালো হয়েছে। নারকেলের পুরের মধ্যে তুমি, আমার মনে হচ্ছে কিমা আছে না গরুর মাংসের, হ্যাঁ হ্যাঁ, কিমাটা যদি অ্যাড করো কোফতার ভিতরে, নারকেলের ভিতরে পুরটা যাবে কিমা হয়ে।
কিমা পায়, সেটা আরেকটা রেসিপি, এটা একটা নতুন রেসিপি শিখে গেলাম। আমি ভেবেছি যে নারকেল দুধে বোধহয় পোলাওটা হয়েছে আর কোফতাটা বোধহয় মাংসই হয়েছে, পরে কোফতা শব্দটা যেহেতু আসলো, তাহলে তুমি যদি গরু হোক বা খাসি হোক কিমা করে, কিমাটাকে যদি পুর হিসাবে ওখানে দাও, তাহলে একটা কোফতার একটা লোক চলে আসে। আমিও পুরো মানে একটা ইয়ে পেলো। আচ্ছা, আমি যখন নাবিলা পুষে মানে রান্না করছিলাম তখন আসলে বলছিলাম যে রাঁধুনিরা দেখা যায় কি রান্না করতে গেলে আচ্ছা আজকে এইটার সাথে এটা করে ফেলি, কেননা ওইটার সাথে এটা করি। তো আমার এই রেসিপিটা ফুপুর কাছ থেকে শেখা। উনি হচ্ছেন পুর হিসেবে পুদিনা পাতা ইউজ করেছে, আমি পুর হিসেবে কাজু কিশমিশ ইউজ করেছি। পরবর্তীতে এটাও ট্রাই করবো যে মাংস দিয়ে কেমন হয়। শব্দটা আমার মনে হচ্ছে পুরো মানে ওয়ার্ডটা আসলো কোফতা, নারকেল, চাল, সেটাই এরোটার ইয়ে হলো। দারুণ ভালো লাগছে। চিংড়ি মাছও খুব সফট আপু যেটা বলেছে, আর কোফতাটাও আপু অনেক ডিফারেন্ট ছিল, নারকেলে তৈরি করেছেন। আর আমার কোফতা তো আমরা খেয়ে থাকি, পোলাওয়ের সেটা সংযোজন অনেক ডিফারেন্স আসবে, বাট এটাও কিন্তু খুব দারুণ। হ্যাঁ, এটা কিন্তু কোফতা চাইলে আপনি এমনি খালি খালিও খাওয়া যায় চায়ের সাথে, কফির সাথে। আর আমার চিংড়িটা আমি বলবো মশলাটা আগে কষানো, ইয়েটাই হচ্ছে আমি পরে চিংড়িটা দিয়েছি ওটা একটু কম সিদ্ধ হওয়া, মানে ওভার কুক হলে তুমি যেটা বলছো রাবার না হওয়ার জন্য। রাইট। আমি এত কিছু বুঝি না, আমি বুঝি খাবার অনেক মজা পেয়েছে। আসলে এত কিছু পরে এটাই কিন্তু আসল কথা, মজা হলো বিনা খাবারে। একদম খুবই মজাদার ছিল দুজনেরই রান্না। আমি এরকম পোলাও কখনো খাইনি, খুবই ডিফারেন্ট টেস্ট। কোফতাটা তো অফকোর্স ডিফারেন্ট মশলা আছে, আমাদের পরিচিত মশলা, পরিচিত টেস্ট, বাট নারকেলের যে একটা আলাদা মজা ক্রাঞ্চ একটা অ্যাড হয়েছে সেটা দারুণ। আর আপা মানে চিংড়ির কথা কি বা বলবো, খুবই সফট, খুবই জুসি। থ্যাংক ইউ সো মাচ। অনেক খেলাম, অনেক মনটা ভালো হয়ে গেল। এবারে আমি চলে যাচ্ছি এই ভালো মন নিয়ে আমাদের পরের সেগমেন্টে, ঝটপট প্রশ্নের চটপট উত্তর। ইয়েস, শুরু করছি ঝটপট প্রশ্নের চটপট উত্তর, এবং আমি তিনটি করে প্রশ্ন করব দুজনকে, একদম ঝটপট আপনাকে উত্তর দিতে হবে, এই যা, তেমন কিছু না। আপু আপনাকে দিয়ে শুরু করছি। কোন খাবার কাঁচা থাকলে সবজি কিন্তু পাকলে ফল হিসেবে খাওয়া যায়? এই ধরনের দুটো জিনিসের নাম আমি জানি, একটা হচ্ছে কলা, কাঁচকলা, যখন আমরা তরকারিতে খাই তো পাকলে তো ফল। একটা হচ্ছে কাঁঠাল। হ্যাঁ, সঠিক উত্তর। পরের প্রশ্ন হচ্ছে কাঁচা মরিচের সাথে পরিচিত হওয়ার আগে ভারতবর্ষের মানুষ খাবারে ঝালের জন্য কি ব্যবহার করত? আই থিঙ্ক গোলমরিচ। ইয়েস, গোলমরিচ ও পিপলি। এটা একটা স্পাইস আছে, রাইট। ওকে, তৃতীয় প্রশ্ন হচ্ছে বিশ্বব্যাপী কফি বিনের সবচেয়ে বেশি রপ্তানিকারক দেশ কোনটি? ব্রাজিল। ইয়েস, সঠিক উত্তর। এবারে আপনার কাছে আসছি। প্রশ্ন হচ্ছে সুশি কোন মাছ দিয়ে করা হয়? স্যালমন দিয়ে করা হয়, টুনা দিয়ে করা হয়, আর চিংড়ি দিয়েও করা হয়। ইয়েস, আজকে একটা চিংড়ির রেসিপি আমরা দেখেছি, এরকম চিংড়ি, টুনা এবং স্যালমন। আপনার জন্য পরের প্রশ্ন হচ্ছে বিশ্বব্যাপী সবচেয়ে বেশি খাওয়া খাবার কি? ভাত। বেতো বাঙালি ভাত সব জায়গায়, সব জায়গায় আছে। ইয়েস। শেষ প্রশ্ন হচ্ছে জাফরানের উৎপত্তি কোথায়? এটা হচ্ছে ইরান ইয়েস প্লাস ফ্রান্স বা ইরানের কাছাকাছি গ্রিস। ওকে, একটুখানি তারপর আমরা কিন্তু খারাপ করে নট ব্যাড আমরা নিচ্ছি। ঠিক আছে, এবারে আরো 4টি প্রশ্ন করব। 4টি প্রশ্ন আমি এই বই থেকে করছি। আপনারা তো উত্তর জানবেন, জানা কথা, কাজেই যে আগে হাত তুলবে তার উত্তর আমি নেব। ঠিক আছে? সো প্রশ্ন হচ্ছে রাঁধুনির রান্নাঘর বাংলা সেরা 100 রেসিপি বইটির শেষ ক্যাটাগরির নাম কি? আপু আগে হাত তুলেছে। ডালের নানা রকম রেসিপি। সঠিক উত্তর। পরের প্রশ্ন হচ্ছে রাঁধুনির রান্নাঘর বাংলা সেরা 100 রেসিপি বইটির বিশেষ ঘরোয়া রান্না বিভাগের প্রথম রেসিপি কোনটি? স্যাফরন চিকেন। অ্যাবসলিউটলি কারেক্ট, স্যাফরন চিকেন কারি। তৃতীয় প্রশ্ন হচ্ছে রাঁধুনির রান্নাঘর বাংলা সেরা 100 রেসিপি বইটিতে খিচুড়ির রেসিপি আছে কয়টি? ঠিক আছে আপু, যাক দুটি আছে। দুটি আছে, কি কি? একটি আচারি, আরেকটি হচ্ছে আরেকটা নাম আমি জানি। আমরা তো জয়েন্টলি আনসারটা দিয়ে দিতে পারবো, আমরা কি জয়েন্টলি আনসার জানি? আরেকটা হচ্ছে 5 ফোড়নের খিচুড়ি, 5 ফোড়নের ভুনা খিচুড়ি। হ্যাঁ, যাক হাফ পয়েন্ট করে দিলাম, পেয়ে গেলাম। ওকে, শেষ প্রশ্ন হচ্ছে লেবু পাতায় মসুর ডাল ভুনা রাঁধুনির রান্নাঘর বাংলা সেরা 100 রেসিপি বইটির কোন ক্যাটাগরির অন্তর্গত?
একেবারে লাস্ট ক্যাটাগরি ডালের নানা রকম রেসিপি নিয়ে কিন্তু একদম একদম আপনার মনে ডাল খুব অনেক সুন্দর ডাল ছিল। করেছেন এবং করেছেন। ওকে, একটু তারতম্য তো আছে মনে হচ্ছে আজকে, তাই পুরোপুরি হয়নি, কিন্তু আমরা ভালোবাসায় কোনো তারতম্য রাখি না, ভালোবাসা একেবারে সমানের সমান। থ্যাংক ইউ ভেরি মাচ, খুব কাজের একটা জিনিস। রাঁধুনির পক্ষ থেকে আপনাদের জন্য চমৎকার গিফট হ্যাম্পারটি। থ্যাংক ইউ, আপনাকে অনেক ধন্যবাদ। আপনাদেরকেও অনেক ধন্যবাদ, রাঁধুনিকে অনেক ধন্যবাদ এত সুন্দর একটা আয়োজন করার জন্য, আমাদেরকে এখানে বলার জন্য। আর বেশি করে হচ্ছে এই বইটার কথা আমি বলবো, আমার যেটা মনে হচ্ছে যে বইটা যে ছাপিয়েছে এটা আমাদের কি বলবো এই প্রোগ্রামের মাধ্যমে যারা সেরা হয়েছে তাদেরই রেসিপি। আর এখানে আরেকটা আমি প্লাস পয়েন্ট যেটা দেখতে পাই, এটাকে ইংলিশ ভার্সন করা হয়েছে, ট্রান্সলেট। তো যেটা হয় যে আমাদের এখনকার অনেকে আছে আমরা বাইরে সেটেল করা, দেশের বাইরে, তাদের যে বাচ্চা কাচ্চারা, যে নতুন প্রজন্ম, তারা দেশ সম্পর্কে, দেশের খাওয়া সম্পর্কে জানতে গেলে ওই ভার্সনটা দেখে ওরা কিন্তু রাঁধতে পারবে। নতুন রাঁধুনিদের জন্য তো খুবই পারফেক্ট, সব রকমের রান্না আছে, শিখতে পারবে, করতে পারবে। তাদের জন্য আমার মনে হয় যে এক্সট্রা একটা ভালো জিনিস হলো যদি এই বইটা একদম, এবং এই কারণে সবার মাঝে যাতে ছড়িয়ে যায়, এই জন্যই এই বইটি আরো ছড়িয়ে দেওয়ার জন্য আমাদের এই অনুষ্ঠানটি, এবং সে সাথে আপনারা আমাদের কাছে আসছেন, মজার মজার রান্নাগুলো তৈরি করছেন। অনেক অনেক ধন্যবাদ, দুটো মজাদার রেসিপি আজকে আপনারা তৈরি করেছেন, দর্শকরা নিশ্চয়ই সেটি বাসায় ট্রাই করবে। প্রিয় দর্শক, এবারে আপনাদের পালা, আপনাদের জন্য থাকছে কুইজ। দেখে নেব আমাদের আজকের কুইজ, তবে তার আগে জেনে নিচ্ছি গত পর্বে কুইজের সঠিক উত্তর দিয়ে কে জিতে নিয়েছেন এই চমৎকার বইটি। রাঁধুনি রান্নাঘর বাংলা সেরা 100 রেসিপির গত পর্বের প্রশ্ন ছিল, সেরা রাঁধুনি সাদিয়া তাহের কিসের কোরমা করেছিলেন? RR6A ফুলকপির কোরমা, RR6B ডিমের কোরমা। সঠিক উত্তর RR6A ফুলকপির কোরমা। আর সঠিক উত্তর দিয়ে বিজয়ী হয়েছেন পূর্ব রাজাবাজার ঢাকা থেকে দীপান্বিতা বড়ুয়া। অভিনন্দন আপনাকে। এবারে জেনে নেব আমাদের আজকের কুইজ। রাঁধুনি রান্নাঘর বাংলা সেরা 100 রেসিপির আমাদের আজকের প্রশ্ন, নারিকেলি কোপ্তা পোলাও রান্নায় কোন চাল ব্যবহৃত হয়েছে? RR7A চিনি গুঁড়া চাল, RR7B বাসমতি চাল। উত্তর পাঠাতে আপনার মোবাইলের মেসেজ অপশনে গিয়ে টাইপ করুন MQ স্পেস RR7A অথবা RR7B আর পাঠিয়ে দিন 16239 এই নম্বরে। উত্তর পাঠানোর শেষ সময় আগামী বুধবার সন্ধ্যা 6টার মধ্যে। দেশীয় ফল, সবজি, মাছ, মাংস আর দেশীয় মশলা, এই সকল কিছুর মিশেলে কিন্তু আমরা প্রতিনিয়ত তৈরি করছি দেশীয় নানা রকম রেসিপি। এরকম আরও দুটি ঐতিহ্যবাহী রেসিপি নিয়ে কিন্তু আগামী সপ্তাহে আবারও হাজির হচ্ছি। সেই পর্যন্ত দেশীয় রান্না করতে থাকুন, দেশকে ভালোবাসুন, সবাইকে ভালোবাসুন।